আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ইসরায়েল প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে বড় আক্রমণ চালানোর হুঁশিয়ারি ইরানের, হামলার সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে না বলে সতর্ক। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ডাকাতিতে জড়িত ৮ জলদস্যু গ্রেপ্তার, ২৩ নাবিক ও জাহাজ দুবাইয়ের পথে। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের জয়গানে পয়লা বৈশাখ উদযাপন, নববর্ষের নতুন আশায় প্রাণের উৎসবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং হাজারো কণ্ঠের সঙ্গীত পরিবেশনায় বাংলা নববর্ষ বরণ, চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে নতুন বছরে শান্তি ও শুদ্ধতার প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে রোববার ৩০০রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে ইসরায়েলের তেমন ক্ষতি না হলেও হামলার নিন্দা জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। সঠিক সময়ে হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইরান বলছে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে বড় হামলার শিকার হতে হবে ইসরায়েলকে। এদিকে ইসরায়েলের হামলা নিয়ে জরুরি বৈঠকে উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। চলমান ইসরায়েল হামাস ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে বিশ্বে নতুন আলোচনার মাত্রা যোগ করল ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডের ২ জেনারেল সহ ১৩ জন নিহত হন। এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও ইরানের ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯%ই বিভিন্ন দেশের সহযোগিতায় ধ্বংস করে দেয় ইসরায়েল। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অন্য নেতারা। এমনকি এ ঘটনায় নিন্দা জানিয়ে জরুরি অনলাইন মিটিং করেন জি7-এর নেতারা। তবে ইরানের এই হামলাকে স্বাগত জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরা। ইরান বলছে বিষয়টা এখানেই সমাপ্ত হবে। ইসরায়েল যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে আরও বড় আক্রমণের শিকার হবে। তবে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভায় ইরানের হামলা নিয়ে বৈঠক শেষে এক কর্মকর্তা বলেছেন, সঠিক সময়ে এই হামলার ইরানকে মূল্য দিতে হবে। ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার সিদ্ধান্ত নেয় তাহলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না বলে নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া অবিলম্বে দুই পক্ষকে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে তিনি একথা বলেন। এদিকে হামলার জেরে আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে জর্ডান, ইরাক ও লেবানন। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে অস্থায়ীভাবে বেসামরিক বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে এই ৩ দেশ। এছাড়া ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। সুব্রত গাইন, চ্যানেল আই। মুক্তিপণ নিয়ে তীরে ফেরার সময় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে জড়িত ৮ জলদস্যুকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুক্তিপণ পরিশোধের মাধ্যমে সোমালি জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর দুবাই বন্দরের উদ্দেশ্যে জাহাজটি নিয়ে রওনা হয়েছেন ২৩ নাবিক। ১৯ কিংবা ২০ এপ্রিল ইউএই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শিগগিরই তাদের দেশে আনা হবে বলে জানিয়েছে জাহাজটির মালিক KSRM কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। জাতীয় ও আন্তর্জাতিক চাপ প্রয়োগ এবং ডলারের মুক্তিপণ পরিশোধের পর শনিবার মধ্যরাতে ২৩ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।
রোববার দুপুরে সোমালি জলদস্যুদের কাছ থেকে জাহাজ উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলন করেন জাহাজটির মালিক KSRM কর্তৃপক্ষ। জাহাজ অপহরণ এবং 31 দিনের উদ্ধার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত। ওরা এক্স্যাক্টলি প্রফেশনালি এই জিনিসটাকে করে তাদের সাথে রেগুলার যোগাযোগ করে এই দর কষাকষি ব্যাক এন্ড ফোর্থ করে ওরা একটা অবস্থানে নিয়ে আসছে এবং বাকি যত ফর্মালিটি সব তারাই করেছে। আসলে আমাদের মূল কাজ ছিল হচ্ছে কমিউনিকেশন, আমাদের লোকজন ঠিক আছে কিনা এটা দেখা, তাদের খাদ্য, তাদের পানি ঠিক ছিল কিনা, এইসব বিষয়গুলো আমরা জাস্ট তদারকি করেছি। বাকি জিনিসগুলো কিন্তু আসলে ওই প্রফেশনাল বডিজগুলোই করেছে। আমরা পাইরেসি এনকারেজ করতে চাই না। আল্লাহর রহমত ছিল, আমরা আজকে নববর্ষের দিন জাস্ট ঈদ শেষ হলো, আমরা একটা ঈদের উপহার স্বরূপ এই জাহাজটি ফেরত পেলাম। এই ধরনের একটি অনুভূতি হচ্ছে। নাবিক ও জাহাজ উদ্ধারে ডলার লেনদেন এবং জলদস্যুদের সাথে যোগাযোগ ও চুক্তি সহ সব কাজ করেছেন KSRM গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম। এই কমিউনিকেশনের সাথে, এই হ্যান্ডলিং এর সাথে আই এম দ্য পারসন ইন চার্জ, নমিনেটেড বাই এভরিবডি, ইন্টারন্যাশনালি, লোকালি। আমার সাথে ওদের একটা কমিটমেন্ট আছে যেটা নাকি কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট, নট টু ডিসকাস অ্যাবাউট র্যানসাম। সো আমাকে আপনারা যতই চেষ্টা করেন, আই উইল নট। এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না। এভরিথিং লিগ্যাল ওয়েতে করা হয়েছে। মুক্তিপণ নিয়ে কবির গ্রুপ কিছু না বললেও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে MV আবদুল্লাহ ও 23 নাবিককে 5 মিলিয়ন বা 50 লাখ ডলারের মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে। সোমালিয়ার সংবাদ মাধ্যম গারোই জানিয়েছে বাংলাদেশি জাহাজ অপহরণে যুক্ত 8 জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার পুলিশ। রোববার জাহাজটিকে মুক্তি দিয়ে উপকূলে যাওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের রাজ্য প্যান্টল্যান্ডের পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। জাহাজটিকে পাহারা দিয়ে সোমালিয়ার জলসীমা পার করে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর একটি ফ্রিগেট। মুক্তির পর দুবাই বন্দরের উদ্দেশ্যে জাহাজটি নিয়ে রওনা হয়েছেন 23 নাবিক। আগামী 19 কিংবা 20 এপ্রিল দুবাই বন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে। ভারত মহাসাগর থেকে 12 মার্চ 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহকে জিম্মি করে সোমালি জলদস্যুরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। হাজারেরও বেশি শিল্পীর অংশগ্রহণে গান গেয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছেন চ্যানেল আই ও সুরের ধারা শিল্পীরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাশ নিবেদিত চ্যানেল আই সুরের ধারা হাজারো কণ্ঠে বর্ষবরণ 1431 পাওয়ার্ড বাই বার্জার অনুষ্ঠানে সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন শিল্পী, সংস্কৃতিপ্রাণ বাঙালি ও বিদেশি অতিথিরা। নির্মল সঙ্গীত সাধনায় বরণ করা নতুন বছর হবে শান্তি ও শুদ্ধতায় ভরা, এমন প্রত্যাশার কথা জানান আয়োজকরা। হাবিবুর রহমানের ছবিতে লায়লা নওশিনের রিপোর্ট। আহির ভৈরবের সুর যখন বাজছিল সরদে, তখনও পূর্বাকাশে আলোকোজ্জ্বল হয়নি সূর্য। একটু একটু করে সূর্য আলো ছড়ায় আর প্রভাত সঙ্গীতের তালে নতুন বছরকে আহ্বান জানান সুরের ধারার শিল্পীরা। সুরের ধারার এক ঝাঁক শিশু শিল্পী সহ হাজারো শিল্পী একের পর এক গানে মুগ্ধতা ছড়ান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের চত্বর জুড়ে। নতুন বছরে নতুন প্রজন্মের জন্য সুন্দর ও আনন্দময় পৃথিবী গড়ার প্রত্যয় জানান উপমহাদেশের কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এই সময়ের পৃথিবী হানাহানি, যুদ্ধে, হিংসায় উন্মত্ত। এই নতুন বছর আমাদের সেই সমস্ত দূষিত আবহ থেকে মুক্ত করুক। আমরা একটা সুন্দর, শান্তিময়, আনন্দমুখর পৃথিবীতে বাস করি। এই যেই ছোট ছোট শিশুরা আজকেও অংশগ্রহণ করলেন অনুষ্ঠান, তাদের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করে রাখার প্রতিজ্ঞাই হোক এবছরে আমাদের সকলের প্রতিজ্ঞা। কলকাতার বিশিষ্ট কম্পোজার পুলক সরকারের পরিচালনায় একের পর এক সমবেত সঙ্গীত পরিবেশনায় মোহনীয় করে তোলে চারদিন। চ্যানেল আই সুরের ধারা হাজারো কণ্ঠে বর্ষবরণের আয়োজনে সমবেত সঙ্গীতের পাশাপাশি একক সঙ্গীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পীরা।
রবীন্দ্র, নজরুল, পঞ্চকবির গান ও লোকসঙ্গীতের পাশাপাশি ছিল আবৃত্তি পরিবেশনাও। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। 20টি মনোমুগ্ধকর পরিবেশনা শেষে হাজারো কণ্ঠে বৈশাখের আগমনী গান গেয়ে নববর্ষকে স্বাগত জানান শিল্পীরা। নতুন বছর বরণ করে নিতে এমন অনন্য অনুষ্ঠান যুগের পর যুগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা অংশগ্রহণকারীদের। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংস্কৃতি একটি জাতির অস্তিত্ব, এটি ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না বলে মনে করেন বিশিষ্টজনেরা। চ্যানেল আই সুরের ধারা আয়োজিত হাজারো কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে আয়োজনের সহযোগীরা বলেছেন, এমন কর্মকাণ্ডের সাথে আগামীতেও থাকবেন তারা। সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আজিব বেগের রিপোর্ট। চৈত্রের বিষণ্ণ রাত্রি তার দিয়ে গেল শেষ উপহার। প্রসন্ন নবীন বৈশাখের ঝলমল দিন, মানব কল্যাণ আর শান্তিপূর্ণ জীবনের আহ্বান জানিয়ে নববর্ষ উদযাপনে এক যুগ ধরে হাজারো কণ্ঠে বর্ষবরণ আয়োজন করে আসছে সুরের ধারা ও চ্যানেল আই। যে কোনো মৌলিক সাংস্কৃতিক চর্চার সাথে আমরা সবসময় ইনভলভ থাকতে চাচ্ছি এবং আমাদেরকে সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সকল ভালো কিছুতে, সকল সংস্কৃতির সকল ধারায় আমরা সম্পৃক্ত থাকতে চেষ্টা করি, কারণ আমরা মনে করি একটা আমাদের নাগরিক যদি সংস্কৃতি সম্পন্ন হয় তাহলেই মাত্র একমাত্র দেশ এগিয়ে যাবে। এমন অনন্য আয়োজনের সাথে সম্পৃক্ত করায় কৃতজ্ঞতা জানান আয়োজন সহযোগীরা। আমি আরো কৃতজ্ঞতা পোষণ করছি শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগর এবং ডক্টর রিজওয়ানা চৌধুরী বন্যাদির প্রতি এই যাত্রায় আমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। অনুষ্ঠানে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। আপনাদের উপস্থিতিতে আমরা সত্যি গর্বিত। আমাদের এই অনুষ্ঠানগুলো প্রতি বছর এরকম ভাবে আয়োজন করার জন্য আমরা উৎসাহিত বোধ করি আপনাদের উপস্থিতিতে। আয়োজনে ফুটে ওঠে সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। এবারের একটা বিশেষত্ব হলো, আপনারা হয়তো এর মধ্যে দেখেছেন পেছনে মেট্রো রেল চলাচল করছে। এই মেট্রো রেল চলাচলটা সারা পৃথিবীর মানুষ এই গানের সঙ্গে দেখছে। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার আরও একটা প্রমাণ। এই গানের সঙ্গে বাংলাদেশের এগিয়ে যাওয়াকেও আপনারা অনুভব করবেন, এটাই আমাদের আশা। সুস্থ সংস্কৃতির বিকাশে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছেন আয়োজকরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী টাইমস স্কোয়ারে পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। আদিত্য শাহিনের উপস্থাপনায় এই আয়োজনে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে পুঁথি পাঠ, যাত্রাপালা, শিশু কিশোরদের বাংলা গান ও নাচ। প্রবাসী প্রজন্মের মাঝে এমন আয়োজন বাংলার সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজনের পৃষ্ঠপোষকরা। নিউ ইয়র্ক সিটি থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে প্রায় 3 মাস বৈশাখ উদযাপনের প্রস্তুতি শেষে যুক্তরাষ্ট্রের নানা প্রান্তের বাঙালিরা জড়ো হন নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে। সেখানে বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছর 1431-কে। বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় 13 এপ্রিল শনিবার এই আয়োজন করা হয়। চিরায়ত বাংলার পুঁথিপাঠ, যাত্রাপালা, শিশু কিশোরদের বাংলা গানের সাথে নাচ সহ দুদিনের নানা আয়োজনের মাঝে বাংলা গানের মূর্ছনায় মাতেন প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্কের একখণ্ড বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসেও জমেছিল চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উৎসব। বাংলা বর্ষবরণের এটি আমাদের নানান কারণে একটি ঐতিহাসিক ঘটনা এবং সারা বিশ্ব উন্মুখ হয়ে আছে এই দিনটির জন্য। থাইল্যান্ডের সাংস্কৃতিক সংগঠন চলে এসছে, নেপাল এসে গেছে এবং সব মিলিয়ে আমরা প্রস্তুত। এখন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, নিউ ইয়র্কের যে জায়গায় থাকেন আপনি, বিভিন্ন শহর থেকে বিভিন্ন স্টেট থেকে এসেছে, আমরা সকলকে অভ্যর্থনা জানানোর জন্য তৈরি। আপনার রাত 10টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এখানে প্রায় 1000 মানুষের মাঝে বিনামূল্যে পান্তা ইলিশ পরিবেশন করা হয়। আরও ছিল চিরায়ত বাংলা সংস্কৃতির নানা আয়োজন। রিয়াজ ইসলাম,
চ্যানেল আই। ইটালির ভেনিসে শক্ত অবস্থানে আছেন বাংলাদেশিরা। শুধু শ্রমিকই নয়, ইটালির নাগরিকত্ব অর্জন করে সে দেশে সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছেন অনেক বাংলাদেশি। তারা বলছেন দীর্ঘদিনের পরিশ্রম আর সুনামের কারণে ভেনিসে বিদেশিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন তারা। ইটালি থেকে ফিরে মুস্তাফা মল্লিকের রিপোর্ট। ইউরোপের দেশ ইতালি। দেশটিতে বাংলাদেশিরা আসতে শুরু করেন 90-এর দশকের শুরুতে। এর পরের দশকে হার আরও বাড়তে থাকে। ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীদের সংখ্যা বিবেচনায় ইতালিতে বাংলাদেশিদের অবস্থান এখন 8ম সর্বোচ্চ। দেশটির নান্দনিক সৌন্দর্যের শহর ভেনিস। রাতের ভেনিস অনেকের কাছেই স্বপ্নের নগরী। এই ভেনিসে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। গত 19 বছর ধরে এই শহরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে ভেনিস বাংলা স্কুল। আমরা শুধু বাচ্চাদেরকে বাংলা শিক্ষা না, আমাদের যে প্রতিটা দিবস আমরা পালন করি, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ। আমাদের শিকড় যাতে নষ্ট না হয়ে যায়, আমাদের শিকড় যাতে চালু থাকে এবং আমাদের বাচ্চারা যাতে বাংলা বলতে পারে, লিখতে পারে, এই প্রাথমিক শিক্ষাটাই কিন্তু আমরা দিয়ে আসছি। স্থানীয় বাংলাদেশিরা বলছেন সব খাতেই এখন বাংলাদেশিদের অবস্থান ভালো। ভেনিসে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো 80% বাংলাদেশি ভাইদের দখলে, দোকানপাট যা আছে 80% আমাদের দখলে। কারণ হলো অনেক পরিশ্রম করতে করতে এখন একটা সুখের মুখ দেখতেছে আমরা বাংলাদেশি ভাইয়েরা। বাংলাদেশিদের সংখ্যা বেশি হওয়ায় বিভিন্ন স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও নগর কমিটির নেতৃত্বে রয়েছেন তারা। বাংলাদেশিরা বর্তমানে প্রতিষ্ঠানের মালিক এবং তাদের ব্যবসার প্রসার এবং তাদের যে অবস্থানটা, এটা খুব শক্ত একটা ভিতের উপর দাঁড়িয়েছে বলে আমি মনে করি। গত 5 বছরে আমরা প্রায় বেশ কয়েকজন 3 থেকে 4 জন ইটালির বিভিন্ন সিটিতে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে পেয়েছি এবং আমাদের ভেনিসে একজন রানিং এখন কাউন্সিলর রয়েছেন, মিলানোতে একজন রয়েছেন। আমাদের বড় বড় সিটিগুলোতে প্রতিদ্বন্দ্বী বাড়ছে এবং আমি মনে করি আগামী 5 বছরে এই সংখ্যাটা কয়েক গুণ বাড়বে। ইতালিতে বাংলাদেশি যত কমিউনিটি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি এই ভেনিসে। এমন একটা সময় ছিল যখন ইটালিতে মানুষজন অর্থাৎ বাংলাদেশি যারা আসতেন তারা খুব শঙ্কার মধ্যে থাকতেন, কারণ ইটালিতে বাংলাদেশি জনসংখ্যা খুব কম ছিল। কিন্তু আমি যে শহরটিতে এখন দাঁড়িয়ে রয়েছি, এখানে দ্বিতীয় সর্বোচ্চ যারা তারা হচ্ছে বাংলাদেশি এবং ছোট থেকে শুরু করে বড় বিভিন্ন কাজে তারা জড়িত। অনেকের রীতিমতো এখানে প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, যেটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই একটি ভালো সংবাদ, সুসংবাদ। ইটালির ভেনিস থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শিরোপার লড়াই জমিয়ে তুলেছে মেরিনার। মেলার একদিকে যেমন ছিল পান্তা ইলিশ ও দেশীয় পিঠেপুলির রকমারি খাবারের সমাহার, অন্যদিকে মঞ্চে ছিল সঙ্গীতের সুরমূর্ছনা। প্রবাসী থেকেও এমন আয়োজনে অংশ নিতে পারে আনন্দিত দর্শনার্থীরা। প্রবাসে এসে বাংলাদেশের যে সাজসজ্জা বা বাংলাদেশের যে ঐতিহ্য সংস্কৃতি, এই বিষয়গুলোর মাঝে নিজেকে ফিরে পাওয়া, মনে হচ্ছে যেন আমরা আবার সেই শৈশবে ফিরে গিয়েছি। I'm really enjoying this event right now, and all the pitas, all the stalls, they're having amazing food, amazing things. So I would recommend you to come here. This will be hosted today and tomorrow, so I would recommend you to come here tomorrow if not today. বিদেশে বৈশাখী মেলা অনেক আমাদের ভালো লেগেছে, আমরা অনেক এনজয় করেছি, অনেক ভালো ছিল। দেশের বাইরে এ ধরনের আয়োজনে প্রবাসীরা খুঁজে পায় বাংলাদেশকে, জাগ্রত হয় দেশের প্রতি ভালোবাসা। প্রবাসে এ ধরনের আয়োজনের ফলে ভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে দেশের ইতিহাস এবং ঐতিহ্য। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সৌদি আরবের জেদ্দায় বৈশাখী মেলা থেকে রুমি সাইদ, চ্যানেল আই। ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে ঈদুল ফিতর শেষে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছে মানুষ। এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন নাজিব বেগ। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, রাজধানীতে ফেরার চিত্র কেমন দেখছেন? দোলা মূলত 2-1 দিন আগে থেকেই যারা ঈদ করতে গিয়েছিলেন তারা
রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আজকে যেহেতু ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস, আজকে চাপটা খানিকটা বেড়েছে। সবশেষ গত 9 তারিখে অফিস করেছিলেন বিভিন্ন যারা চাকরি করেন। আজকে 15 এপ্রিল আজকে গেল, গতকালকে ছিল বৈশাখের ছুটি। বৈশাখের ছুটির পর আজকে প্রথম কর্মদিবস। এই কারণে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে 4টি ট্রেন এসেছে। একটু আগে আমার বাঁ পাশে যে ট্রেনটি আমরা দেখতে পাচ্ছি, সিলেট থেকে একটি ট্রেন এসেছে, উপবন এক্সপ্রেস। এই ট্রেনটিও বেশ আমরা চাপ দেখেছি। আর এছাড়া আজকে রাজধানী থেকেও যে ট্রেনগুলি ছেড়ে যাচ্ছে, যারা ঈদের পরবর্তীতে ছুটি নিয়েছেন তারাও রাজধানী ছাড়ছেন, গ্রামের বাড়িতে যাচ্ছেন, কেউ হয়তোবা ঘোরাঘুরির জন্য যাচ্ছেন। মূলত যারা ঢাকায় ফিরছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা মূলত পরিবারের সঙ্গে ঈদ করার যে সুখস্মৃতি, সেই সুখস্মৃতি নিয়েই ফিরছেন। এবং তারা যেটি বলছেন যে সারা বছর তারা এই সময়টির জন্য অপেক্ষা করেন যে কখন তারা এই পরিবারের সঙ্গে ঈদের এই মুহূর্তটি কাটাবেন। এই এখন পর্যন্ত এখানকার যে চিত্র, যে শিডিউল বিপর্যয়ের বিষয়টি, সেটি এখন পর্যন্ত ঘটেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো ফিরলে হয়তো বা বুঝতে পারবো যে যাত্রীর চাপ আরও কতটা বেড়েছে বা সময় কতটুকু ঠিক সময় মতো ছেড়েছে এবং ঠিক সময় মতো কমলাপুর রেল স্টেশনে এসেছে, সেটি হয়তো আমরা উত্তরবঙ্গগামী যে উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো আসবে সেগুলো আসলে জানাতে পারবো। তোলা, নাজিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবারে কৃষি সংবাদ। সুনামগঞ্জে দেখার হাওরে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের বোরো ধান। বৃষ্টির পানি বের হওয়ার পথ না পেয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকের সামনেই ডুবছে সোনালী ফসল। এরই মধ্যে পানিতে নিমজ্জিত হয়ে গেছে কয়েক একর জমির কাঁচা ধান। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে প্রায় 200 একর জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষক। সুনামগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। জেলার 95টি হাওরের অন্যতম বড় হাওর দেখার হাওর। এই হাওরে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারা বাজারের 1 লাখেরও বেশি কৃষকের 24,000 হেক্টর জমি রয়েছে। হঠাৎ বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ, কলাউড়া, ইছাগড়ি, হুরমতনগর, রৌয়ারপাড়, গুয়াছুড়া, হরিপুর সহ 7 গ্রামের কয়েকশো কৃষকের কাঁচা ধান পানিতে তলিয়ে গেছে। ধান পুরোপুরি কাঁচা থাকায় কাটতেও পারছেন না কৃষক। জলাবদ্ধতার কারণ হিসেবে কৃষক শান্তিগঞ্জের মহাসিং নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ করা ফসল রক্ষা বাঁধকে দায়ী করছেন। এই সুনামগঞ্জের পানি, এই ফুবের দোয়ারা বাজারের পানি এইদিকে আইয়া এই বর্দর বান খাটার কারণে আমরা কেন এই যে বেরিবান আছে না, বেরিবান তো কোনো পাইপ নাই, কিচ্ছু নাই, যে জলাবদ্ধতা লাগছে এই জলাবদ্ধতার কারণে এই ঘটনাটা ঘটছে। খাসা দান ভাই ই পানি চলে গিয়া গের ফোরের ই নষ্ট হয়ে যার আমরা তো কোনটা করতে পারলাম। এটা একমাত্র চিন্তা সূর্যের যে মেখা লাগিয়া তারা 40 বছর বানতো আর সকালে করতো বুঝুননি, তারা ইয়া 40 বছর ঠেকা আনতো 2 কোটি 3 কোটি জানি না অর্ধেক খাইতো আর অর্ধেক তারা লাগাইতো। কি জলাবদ্ধতা নিরসনে কাজ করছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। পানিগুলো যদি নিষ্কাশন করা হয় তাহলে হয়তো ফসলগুলো রক্ষা করা যাবে। তো আমরা যে দিক দিয়ে তাদের প্রস্তাব, সেই জায়গাটা আমরা এখন শান্তিগঞ্জে ওটা আমরা ভিজিট করব। ভিজিট করে যদি সমাধানের কোনো একটা সমাধানযোগ্য হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এটা সমাধান করে পানিটা নিষ্কাশন করার জন্য। নিমজ্জিত এলাকার পরিমাণ আমরা প্রেরণ করেছি। আমরা কৃষক তালিকা তৈরি করব, যারা ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে যাতে তারা সরকারি সহায়তা পায় এই ব্যাপারে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো। কৃষকের অভিযোগ, বৃষ্টির পানি নদীতে নামার পথে ফসল রক্ষা বাদ দেওয়ায় প্রতি বছরই জলাবদ্ধতার কবলে পড়ে নষ্ট হচ্ছে হাওরের কৃষকের একমাত্র ফসল বোরো ধান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অবৈধ দখল আর বর্জ্যর স্তূপে এক যুগেরও বেশি সময় দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়াচ্ছে বরগুনার থানপট্টি ও কাঠপট্টি খাল। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় থেকে শুরু করে পথচারী ও শিক্ষার্থীরা।
দুর্ভোগ কমানোর পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শিগগিরই কার্যকর ব্যবস্থার দাবি সচেতন মহলের। হাসান ঝন্টুর তথ্য, ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। বরগুনা শহরের প্রাণকেন্দ্র নাথপট্টি লেকের পশ্চিম পাশ দিয়ে কাঠপট্টি হয়ে খাকদন নদীতে মিশেছে নাথপট্টি ও কাঠপট্টি খাল। দেখতে পচা নালা হলেও এটি একসময় প্রবাহমান ছিল, কিন্তু অপরিকল্পিত উন্নয়ন অবহেলার পাশাপাশি দখল দূষণে ভাগাড় আর মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে খাল দুটি। মশা আর দুর্গন্ধে পরিবেশ প্রতিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি ছড়াচ্ছে রোগ জীবাণু। ঝুঁকিতে আশপাশের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার। দুর্গন্ধ যদি থাকে সবসময়, তাহলে ক্লাসে যদি বাচ্চারা আসে তাদের বিভিন্ন অসুখ হতে পারে। আমরা ক্লাস চলাকালীন আমাদের মশা কামড় দেয় এবং আমরা গন্ধ পাই। এত পরিমাণ বাজে দুর্গন্ধ, মানে আমরা এক প্রকারে অতিষ্ঠ। আমরা কারো কাছে কমপ্লেনও করতে পারছি না যে কি করব। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, তো এত পরিমাণে মশা এবং মাছি, যার কারণে আমরা অতিষ্ঠ। আমাদের কাস্টমাররা এসে পর্যন্ত আমাদের সবসময় স্প্রে কয়েল, একদম দুর্গন্ধ, এখানে একদম পচা পানির যে একটা দুর্গন্ধে আমরা আসলে থাকতে পারি না। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গোডাউন থেকে আমতলা পার পর্যন্ত দ্রুত দখল উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের পরিষেবার লোকজন পরিচ্ছন্ন কর্মী মাইকিং করে এমনকি আমি সাইনবোর্ডটা নিয়ে দিয়েছিলাম যে খালের ভিতরে কোনো রকম ময়লা আপনারা ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ফেলবেন। এই কাঠপট্টি খালের একদম যেটা খাকদন নদীর সাথে আমাদের সংযোগ, সেই নদীতে যেটুকু ব্লক বাকি ছিল সেটুকু ব্লক স্থাপনের কাজ চলছে। এই যে আমাদের নাথপট্টি লেক পর্যন্ত যে অংশটা রয়েছে, এটা আমরা খননের মধ্য দিয়ে দ্রুতই এটা কাজ চলছে। ওই যে আমাদের খাকদন যে সংযোগ, সেখান থেকে কাজ শুরু হয়েছে। এখন আস্তে আস্তে যে কদিন লাগে, সর্বোচ্চ 1 মাসের মধ্যে, আমাদের 15 দিন 1 মাসের মধ্যে এটা সম্পূর্ণরূপে খাল খননের মধ্য দিয়ে আমাদের পরিষ্কার হয়ে যাবে। প্রাণ প্রকৃতি ও জনস্বাস্থ্য রক্ষায় ঐতিহ্যবাহী নাথপট্টি ও কাঠপট্টি খালের প্রবাহ ফেরানোর দাবি সব মহলের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।